ওয়েলকাম ভিউয়ার্স। আমরা জানি যে অর্থনীতি বিষয়ে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার পরীক্ষায় 6টা চ্যাপ্টার আছে। তোমাদের সেমিস্টার পরীক্ষা খুব সামনে। এই পরীক্ষার কি ধরনের প্রশ্ন আসবে বা কেমন প্রশ্ন আসবে, ধরন বলতে এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে 40টা, এটা তোমরা জানো। কিন্তু কি ধরনের প্রশ্ন আসবে, কোথা থেকে আসবে, কত নাম্বারের আসবে, কি কি পড়তে হবে, কোনগুলো বেশি জোর দিতে হবে, কোনগুলোতে প্র্যাকটিসটা বেশি করতে হবে, এইগুলো নিয়ে তোমরা হয়তো একটু চিন্তিত, অনেকেই হয়তো চিন্তিত রয়েছে। আমি এই কোন চ্যাপ্টার থেকে কটা প্রশ্ন আসবে এবং ওই চ্যাপ্টারের কোন কোন অংশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য, সেই বিষয়েও আমি 6টা ইউনিটের পরপর একটা বিশেষ সিরিজ করছি, যে উচ্চ মাধ্যমিক অর্থনীতি তৃতীয় সেমিস্টারের সাজেশন বা কনসেপ্ট ক্লিয়ার করে যাতে পুরো নাম্বারটা তোমরা এই পেপারটা থেকে তুলতে পারো। তাহলে আজকে আমরা শুরু করব প্রথম ইউনিট বা আমাদের এই প্রথম পর্বের যে ভিডিও, সেই অংশে আমরা আলোচনা করব ইউনিট 1, যেখানে আছে জাতীয় আয় সংক্রান্ত বিষয়। এই চ্যাপ্টারে তোমাদের 8টা প্রশ্ন তৃতীয় সেমিস্টার পরীক্ষায় আসবে। এই 8টা প্রশ্ন কোথা থেকে আসবে, কি ধরনের প্রশ্ন আসবে, সেইটাই আমরা এই ভিডিওতে এক এক করে আলোচনা করব। প্রথমে যে বিষয়টা বলবো সেটা হলো যে এই চ্যাপ্টারে আছে জাতীয় আয় এবং তার পরিমাপ সমস্যা এবং কিছু গাণিতিক উদাহরণ। তাহলে প্রথমেই আমাদের যেটা জানতে হবে যে জাতীয় আয় কাকে বলে। জাতীয় আয় মানে কোন একটা দেশে এক বছরে উপার্জনকারী এককগুলো যে আয় করছে তার সমষ্টি। এখন এইখানে তোমাদের কতগুলো কনসেপ্ট আসবে। প্রথম যে বিষয়টা আসবে সেটা হলো দেশের অভ্যন্তরে আয়। আবার দেশের অনেক লোক আছে যারা বিদেশে বাস করে, আবার অনেক বিদেশি আছে তারা আমার দেশে বাস করে। তাহলে কোন আয়গুলো জাতীয় আয়ের মধ্যে ঢুকবে আর কোন আয়গুলোকে জাতীয় আয় থেকে বাদ দিতে হবে, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। তাহলে এই জাতীয় আয় ঢোকার আগে আমাদের প্রথম যেটা পড়তে হবে সেটা হলো আয়ের বৃত্তস্রোত। বৃত্তস্রোতটা কি, যে কোন অর্থনীতিতে মূলত দুটো ক্ষেত্র আছে। সেই দুটো ক্ষেত্র হলো, দেখো, একটা হচ্ছে পরিবার ক্ষেত্র, যেটাকে আমরা এইচ বলতে পারি, আর একটা হচ্ছে ফার্ম ক্ষেত্র, যেটাকে আমরা এফ দিয়ে নির্দেশ করছি। তাহলে উৎপাদনে বা অর্থনীতিতে আমরা দুটো ক্ষেত্র দেখছি, একটা পরিবার ক্ষেত্র, একটা ফার্ম ক্ষেত্র। এই পরিবার ক্ষেত্র এবং ফার্ম ক্ষেত্রের মধ্যে কিভাবে বিনিময় হয় দ্রব্যগুলো, যেমন পরিবার ক্ষেত্র থেকে জমি, শ্রম, মূলধন, সংগঠনের মতো উপাদানগুলো ফার্ম সেক্টরে যায় এবং ফার্ম সেক্টর সেই উপাদানগুলোকে নিয়ে উৎপাদন করে, যে উৎপাদিত দ্রব্য আবার পরিবার ক্ষেত্র ক্রয় বা ভোগ করে। উল্টো দিকে ফার্ম ক্ষেত্র যে উপাদানগুলো কিনছে তার জন্য ফার্ম ক্ষেত্র থেকে শ্রমের জন্য মজুরি, মূলধনের জন্য সুদ, জমির জন্য খাজনা এবং সংগঠকদের প্রাপ্য রূপে মুনাফা রূপে অর্থ এই ফার্ম থেকে পরিবার ক্ষেত্রে যাচ্ছে। আর উল্টো দিকে ফার্মের উৎপাদিত দ্রব্য যখন পরিবার ক্ষেত্র কিনছে, তখন পরিবার ক্ষেত্র থেকে ওই দ্রব্য বাবদ যে ব্যয়, সেই অর্থটা পরিবার ক্ষেত্র থেকে ফার্ম ক্ষেত্রে যাচ্ছে। এইভাবে অর্থনীতিতে আয়ের বা ব্যয়ের একটা বৃত্তাকার বা চক্রাকার প্রবাহ দেখা যায়। এই চক্রাকার প্রবাহ, আয় এবং ব্যয় দুটো সমান হয় কখন? যখন দেশে কোনো সঞ্চয় বা ঋণ এই বিষয়গুলো না থাকবে। এটাই হচ্ছে আয় ব্যয়ের বৃত্তস্রোত। এই সার্কুলার ফ্লো অফ ইনকামটা তোমাদের পড়তে হবে। দ্বিতীয় করতে হবে যে জাতীয় আয় কি। জাতীয় আয়ের বিভিন্ন কনসেপ্ট আছে। কি কি কনসেপ্ট? মূলত গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, নেট ন্যাশনাল প্রোডাক্ট, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এই যে 4টে কনসেপ্ট আছে, এগুলো কাকে বলে? এবং শুধু তাই না, প্রতিটার আবার দুটো বিষয় আছে, একটা বাজার দামে আর একটা উপাদানের ব্যয় বা ফ্যাক্টর কস্টে। তাহলে প্রথমে আমি যদি বলি জিএনপি এমপি কি, জিডিপি এমপি কি, এনএনপি এমপি কি, এনডিপি এমপি কি, একই রকম এই 4টে আবার এফসি দিয়ে অর্থাৎ উপাদানের ব্যয় বের করা যাবে। প্রথমে আমি এই 4টে কনসেপ্ট অর্থাৎ 4 4 8টা কনসেপ্ট হবে।
এই একটা কনসেপ্ট খুব সংক্ষেপে বুঝে নাও। এইগুলো ফুল ফর্ম তোমায় জানতে হবে। ফুল ফর্ম আসতে হবে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, নেট ন্যাশনাল প্রোডাক্ট, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এখন কোন একটা দেশের ভৌগোলিক সীমানার অভ্যন্তরে এক বছরে যে যে দ্রব্য সামগ্রী উৎপাদিত হচ্ছে তার অর্থমূল্যের সমষ্টিকেই আমরা জাতীয় আয় বলি নর্মালি। কিন্তু এখানে যেহেতু ভৌগোলিক সীমানা বলছি, তাহলে এই ভৌগোলিক সীমানার মধ্যে বিদেশিরাও থাকতে পারে, আবার আমার দেশের সব লোক ভৌগোলিক সীমানার মধ্যে থাকে না, বিদেশেও বাস করে। তার জন্য এটাকে আমরা বলি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কোনো একটা দেশের ভৌগোলিক সীমানার অভ্যন্তরে এক বছরে যা যা দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তার অর্থমূল্যের সমষ্টি হলো জিডিপি। এই অর্থমূল্যের সমষ্টিটা বের করার সময় বাজার চলতি দামে নেওয়া যেতে পারে। যদি বাজার চলতি দামে অর্থমূল্যটা হিসাব করি তখন হয়ে যাবে এক মার্কেট প্রাইস, অর্থাৎ বাজার দামে জিডিপি। আর আমরা জানি বাজার দামের মধ্যে পরোক্ষ কর যুক্ত থাকতে পারে, আবার সাবসিডি বা ভর্তুকিও থাকতে পারে। আমরা যদি এই পরোক্ষ কর ইনডাইরেক্ট ট্যাক্স থেকে সাবসিডি বা ভর্তুকি বাদ দিই, তখন এটাকে আমরা বলি এনআইটি, নেট ইনডাইরেক্ট ট্যাক্স। এই এনআইটিটা যদি আমরা বাজার দাম থেকে বাদ দিয়ে দিই, এনআইটিটাকে বিয়োগ করি, তাহলেই আমরা উপাদানের ব্যয় বা ফ্যাক্টর কস্ট, অর্থাৎ জিডিপি এমপি হচ্ছে যখন উৎপাদিত দ্রব্যগুলোর কোন একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত দ্রব্যগুলোর মূল্য বাজার চলতি দামে ভিত্তিতে করব, তখন সেটা বাজার দামে জিডিপি। আর যদি ওই বাজার দাম থেকে নেট পরোক্ষ কর, অর্থাৎ পরোক্ষ কর থেকে ভর্তুকি বাদ দিয়ে যেটা, সেটা যদি বাদ দিয়ে আমি অর্থমূল্য বের করি, তখন জিডিপি এফসি। এই জিডিপি বা জিএনপি থেকে এলএনপি আর এনডিপি কি করে আসবে এটা বলবো, তার আগে বলে নিন জিএনপি। জিএনপিটা হচ্ছে কি, এখানে বলেছি জিডিপির ক্ষেত্রে দেশের ভৌগোলিক সীমানা, জিএনপির ক্ষেত্রে কিন্তু ভৌগোলিক সীমানাটা ম্যাটার করে না। পুরো একটা দেশে সকল নাগরিক এক বছরে যে যে দ্রব্য সামগ্রী উৎপাদিত করে, সে সেই দেশের অভ্যন্তরে হতে পারে, সেই দেশের বাইরে বিশ্বে অন্য কোনো দেশে হতে পারে। তাহলে আবার ওই দেশের মধ্যে যে বিদেশিরা আছে তাদের কথা কিন্তু আমরা এখানে ধরছি না। তাহলে শুধুমাত্র কোনো একটা দেশে সকল নাগরিক এক বছরে যে যে দ্রব্য সামগ্রী উৎপাদিত করে তার বাজার চলতি দামের ভিত্তিতে যদি অর্থমূল্য বের করি, তখন এটা হবে বাজার দামে জিএনপি। আর যদি ওই বাজার দাম থেকে নেট ইনডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ পরোক্ষ কর এবং সাবসিডির এই বিয়োগফলটা বাদ দিই, তখন আমরা পেয়ে যাব উপাদানের ব্যয় জিএনপি। তাহলে জিএনপি আর জিডিপি দুটো বিষয় কিন্তু আলাদা। এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন কমপক্ষে থাকবেই। আবার দেখো, এই জিএনপি বা জিডিপি থেকে এনএনপি বা এনডিপি অর্থাৎ গ্রস থেকে নেটে যখন যাব আমরা, তখন আমাদের বাদ দিতে হয় অবচয়। অর্থাৎ গ্রস থেকে যখন ডেপ্রিসিয়েশন বাদ দেবো তখন পাবো নেট। তাহলে যদি আমি জিএনপি থেকে এনএনপি পেতে চাই, তাহলে জিএনপি মাইনাস অবচয়। যদি আমি জিডিপি থেকে এনডিপি পেতে চাই, তাহলে জিডিপি মাইনাস অবচয় করলেই আমরা কিন্তু নেট পাবো। একই রকম বাজার দাম আর এটা বুঝলে। আর একটা বিষয়, এই জিডিপি থেকে জিএনপি বা জিএনপি থেকে জিডিপি কিভাবে যাব, এটা বুঝলেই সমস্ত ধরনের নিউমেরিক্যাল প্রবলেমস গুলো করতে পারবে। সেটা কি, যদি আমরা কোন একটা দেশের জিডিপির সাথে ওই দেশের যে সমস্ত নাগরিক বিদেশে আছে তাদের আয়টা যোগ করি, আর ওই দেশে যে বিদেশিরা আয় করছে তাদের আয়টাকে বাদ দিই, এই যে কোনো দেশের নাগরিক বিদেশ থেকে যে আয় করে এবং ওই দেশে বসবাসকারী বিদেশিরা যে আয় করে, এই দুটোর পার্থক্যকে বলা হয় নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, বিদেশ থেকে প্রাপ্ত নেট আয়। যখন জিডিপির সাথে এনএফআইএ অর্থাৎ বিদেশ থেকে প্রাপ্ত নেট আয় যোগ করব, তখন জিএনপি পাবো। আর জিএনপি থেকে যখন এটা বাদ দেবো তখন জিডিপি পাবো। তাহলে জিডিপি থেকে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড যদি যোগ হয় তাহলে জিএনপি, আর জিএনপি থেকে যদি এটা বিয়োগ হয় তাহলে জিডিপি। আর এই জিএনপি থেকে যখন অবচয় বাদ দেবো তখন পাবো এনএনপি। এই এনএনপি ফ্যাক্টর কস্ট বা উপাদানের ব্যয় যখন বের করব, ওইটাকেই আমরা বলি, খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এখান থেকে আসে, এই এনএনপি ফ্যাক্টর কস্ট অর্থাৎ উপাদানের ব্যয় জাতীয় আয়, নিট জাতীয় আয় বা উৎপাদন, এইটাকে আমরা বলি প্রকৃত জাতীয় আয়।
তাই জাতীয় আয় বলতে এনএনপিএফসি এটা কি বোঝায়। একই রকম এনডিপিএফসি যদি বের করি তখন এটাকে বলি আমরা ওই দেশের মোট অভ্যন্তরীণ আয় বা ডোমেস্টিক মোট স্থূল আয় বা ওই দেশের অভ্যন্তরীণ আয়। এটা যেমন জাতীয় আয় এনএনপিএফসি, এনডিপিএফসি হচ্ছে অভ্যন্তরীণ আয়। আর যদি আমরা কোনো ব্যক্তিগত আয় দেওয়া থাকে তা থেকে যদি পরোক্ষ কর ইনকাম ট্যাক্স বা এরকম প্রত্যক্ষ কর বাদ দিই তখন আমরা পাই ব্যয়যোগ্য আয় অর্থাৎ ডিসপোজেবল ইনকাম। এই যে বিভিন্ন ধরনের কনভার্সন বললাম, প্রতিটার কনসেপ্ট এবং কনভার্সনটা জানলেই তোমরা এখান থেকে মিনিমাম 3 থেকে 4টে প্রশ্ন কনসেপ্ট এবং নিউমেরিক্যাল থেকে পাবে। তাহলে আমরা প্রথম আয় ব্যয়ের বিদ্যুৎ স্রোতের অংশ থেকে একটা প্রশ্ন আসার কথা ভাবছি যে আসতে পারে, সম্ভাব্য। দ্বিতীয় জিডিপি, জিএনপি, এনএনপি, এনডিপি, এই যে জাতীয় আয় পরিমাপের যে বিভিন্ন ধারণা বা কনসেপ্ট রয়েছে, এই কনসেপ্ট গুলো এবং একটা থেকে আরেকটাই কিভাবে যাওয়া যাবে, জিডিপি থেকে জিএনপি, জিএনপি থেকে জিডিপি, এনএনপি, এনডিপি, এইগুলো থেকেও কিন্তু দুটো নিউমেরিক্যাল বা দুটো কনসেপ্ট গোটা 4 প্রশ্ন এখান থেকে পাবে। এবার তৃতীয় যে অংশটা আসবো সেটা হলো জাতীয় আয়ের পরিমাপ পদ্ধতি, মেজারমেন্ট। জাতীয় আয় পরিমাপের 3টে পদ্ধতি আছে। 3টে পদ্ধতি কি? একটা হচ্ছে আয়ুষ্মানী পদ্ধতি। আয়ুষ্মানী পদ্ধতিতে কি করা হয়, কোনো একটা দেশে যারা যারা উপার্জন করছে, কোন উপার্জন? শুধুমাত্র উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণের ফলে যে আয়গুলো উদ্ভূত হয় সেই আয়গুলোকে আমরা জাতীয় আয়ের মধ্যে ধরবো। এবং এই ক্ষেত্রে আয় বলতে উৎপাদনে কি হয় আমরা জানি, জমির জন্য খাজনা, শ্রমের জন্য মজুরি, মূলধনের জন্য সুদ, সংগঠকরা পাবে মুনাফা। তাহলে কোন একটা দেশের মোট মজুরি, মোট খাজনা, মোট সুদ এবং মোট মুনাফা যদি আমরা যোগ করি তাহলে সেই দেশে জাতীয় আয় পাবো। তাহলে এগুলো কি এক একটা উপাদানের পাওনা? তাহলে উপাদানের পাওনা গুলো যোগ করে অর্থাৎ উপাদানের পাওনা গুলো সমষ্টি করে আমরা জাতীয় আয় পাই বলে এই আয়ুষ্মানী পদ্ধতি অর্থাৎ ইনকাম সেন্সাস মেথডটাকে আমরা বলি উপাদানের পাওনার সমষ্টি বা ফ্যাক্টর পেমেন্টস টোটাল। দ্বিতীয় পদ্ধতি উৎপাদন শুমারি, প্রোডাকশন সেন্সাস মেথড। এখানে কি করা হয়, কোন একটা দেশে এক বছরে যে যে দ্রব্য সামগ্রী তৈরি হলো তার অর্থমূল্যটা যোগ করা। এইভাবে জাতীয় পরিমাপ করতে গেলে মূল যে সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে ডাবল কাউন্টিং বা দ্বৈত গণনার সমস্যা বা একাধিক গণনার সমস্যা। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে দ্বৈত গণনার সমস্যাটা কি, কোন পদ্ধতিতে উদ্ভূত হয়? মূলত উৎপাদন শুমারি পদ্ধতিতে। তা এই সমস্যাটা এড়ানোর জন্য দুটো পদ্ধতি ইউজ করা হয়। একটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট মেথড বা শেষ দ্রব্য পদ্ধতি। সেখানে কি করা হয়, কোন দেশে শুধুমাত্র শেষ দ্রব্যগুলোর ভ্যালু যদি আমরা নিই, যোগ করি, তখন পাবো আমরা ফাইনাল প্রোডাক্ট মেথড বা শেষ দ্রব্য পদ্ধতিতে জাতীয় আয়। এখন মুশকিল হলো কোন দ্রব্য অন্তর্বর্তী অর্থাৎ পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার হচ্ছে ইন্টারমিডিয়েট কিনা, বা কোনটা সরাসরি ক্রেতারা ভোগের কাজে ব্যবহার করছে অর্থাৎ শেষ দ্রব্য। এই ক্লাসিফিকেশন বা এই ডিফারেন্সিয়েশনটা করাটা কোয়াইট ডিফিকাল্ট। সেই জন্য দ্বিতীয় আর একটা পদ্ধতি সেটা অনেক গুরুত্বপূর্ণ, সেখান থেকেও একটা প্রশ্ন আসার খুব সম্ভাবনা। সেটা কি? মূল্যযোগ বা মূল্য সংযোজন পদ্ধতি, ভ্যালু অ্যাডেড মেথড। এখানে কি করা হয়, এখানে উৎপাদনের প্রতিটা স্তরে কত মূল্য সংযোজিত হলো এই সংযোজিত মূল্যগুলোকে যোগ করা হয়। যেমন একটা উদাহরণ হিসাবে তোমরা বইও পাবে বা আমার এই প্রতিটা টপিক আলাদা আলাদা করে আলোচনা করা হয়েছে আগে, সেই ভিডিওগুলো দেখলেও দেখতে পাবে যে ধরো ধান, গম থেকে তৈরি হয় ময়দা, বা ময়দা থেকে তৈরি হচ্ছে রুটি বা পাউরুটি বা কেক। তাহলে ধরো 1000 টাকার গম থেকে 1500 টাকার ময়দা তৈরি হলো, বা তা থেকে 2500 টাকার রুটি তৈরি হলো। তাহলে এখানে কিছুই ছিল না, সেইখান থেকে গম, তার মানে 1000 টাকা মূল্য যোগ হলো। আবার 1000 টাকা থেকে 1500 টাকা অর্থাৎ মূল্য যোগ হলো 500 টাকা। আবার এখান থেকে মূল্য যোগ হয়েছে 1000 টাকা। তাহলে শেষ দ্রব্য ধরলে শুধু 2500 টাকা ধরতাম, আর মূল্য সংযোজন হলে 1000 প্লাস 500 প্লাস 1000, তবে সেই 2500ই আসছে। রেজাল্ট উইল বি সেম। আমি শেষ দ্রব্য পদ্ধতিই ধরি আর মূল্যযোগী ধরি, জাতীয় আয় কিন্তু সেম আসবে। আর তৃতীয় পদ্ধতি যে পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা হয় তার একটা গেল আয়ুষ্মানী পদ্ধতি, 2 নম্বর উৎপাদন শুমারি পদ্ধতি, যার মধ্যে দুটো পদ্ধতি আমরা দেখলাম, একটা শেষ দ্রব্য আর একটা মূল্যযোগ পদ্ধতি।
তৃতীয় যে পদ্ধতি সেটা হলো এক্সপেন্ডিচার মেথড বা ব্যয় পদ্ধতি। ব্যয়শুমারি পদ্ধতিতে দেশের মোট ভোগ ব্যয়, মোট বিনিয়োগ ব্যয়, মোট সরকারি ব্যয় এবং এর সাথে নেট রপ্তানি অর্থাৎ রপ্তানি মূল্য এবং আমদানি মূল্যের পার্থক্য, এই ব্যয়গুলো যোগ করেও যাতে আয় পাওয়া যায়। তাহলে আমরা যদি ভোগকে সি বলি, বিনিয়োগকে যদি আমরা আই বলি, সরকারি ব্যয়কে যদি আমরা জি বলি এবং নেট এক্সপোর্ট যেটা রপ্তানি মূল্য, এই যে ব্যয়গুলো সমষ্টিকেই থেকে আমরা জাতীয় আয় পেতে পারি। এই পদ্ধতিটাকে আমরা বলছি ব্যয়শুমারি পদ্ধতি। তাহলে এই তিনটে গুরুত্বপূর্ণ পদ্ধতি। চতুর্থ অংশে আমরা কি আসবো? চতুর্থ অংশে আসবো আমরা জাতীয় আয় পরিমাপের সমস্যা। কোন একটা দেশে জাতীয় আয় পরিমাপের সমস্যা হচ্ছে মূলত দু রকমের। একটা হচ্ছে কনসেপচুয়াল প্রবলেম, কোন আয়গুলোকে জাতীয় আয় ধরা হবে, কোন আয়গুলোকে জাতীয় আয় ধরা হবে না, এই সংক্রান্ত একটা। যেমন ধরো আমাদের ব্যক্তিগত কিছু কাজ, আমি যদি আমার নিজের জুতোটা পালিশ করি, তাহলে তো আমি আমাকে টাকা দেবো না, এক্ষেত্রে এটা জাতীয় আয় হিসাবে আসবে না। কিন্তু আমি যদি জুতোটা কাউকে দিয়ে পালিশ করি, তাকে টাকা দিলে সেই আয়টা জাতীয় আয় আসবে। আবার এক ধরনের পরিমাপের সমস্যা দেখা যায়, সেটা হলো যে পরিসংখ্যানগত স্ট্যাটিস্টিক্যাল প্রবলেম, যে উপযুক্ত বা সঠিক তথ্য সংগ্রহ করা, যে যাকে দিয়ে জাতীয় আয় পরিমাপের জন্য তথ্য সংগ্রহ করা আছে তার দক্ষতার অভাব, তার সদিচ্ছা বা সততার অভাব ইত্যাদি বিভিন্ন কারণে আমরা সঠিক তথ্য পেতে পারি। প্লাস আমাদের দেশের অধিকাংশ মানুষের, একটা বিরাট অংশের মানুষের সচেতনতার অভাব, শিক্ষার অভাব, এগুলোর কারণে তারা তাদের আয়ের সঠিক তথ্যটা দিতে পারে না বা রাখতে পারে না। তাহলে এই হচ্ছে জাতীয় আয় পরিমাপের সমস্যা। তাহলে আমরা জাতীয় আয়ে আমাদের কি কি বিষয় আছে সেগুলো আলোচনা করলাম। এই প্রসঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে হবে, সেটা হলো জিডিপি পড়তে হবে তোমাদের। জিডিপি ডিফলেটার বা জিডিপি হ্রাসক। কোন একটা দেশের জাতীয় আয়কে যদি আমরা বর্তমান বছরের ভিত্তিতে পরিমাপ করি, সেটাকে বলি আমরা প্রকৃত জাতীয় আয়। আর যদি কোন একটা নির্দিষ্ট বছরের দাম স্তরের ভিত্তিতে পরিমাপ করি, বিগত পুরনো কোনো ভিত্তি বছরের দাম স্তরের ভিত্তিতে পরিমাপ করি, তখন সেটাকে বলি প্রকৃত জাতীয় আয়। আর যদি আমরা বর্তমান বা চলতি বছরের ভিত্তিতে জাতীয় আয় পরিমাপ করি, তখন আমরা এটাকে বলি আর্থিক জাতীয় আয়। তাহলে জাতীয় আয় দু রকম, একটা নমিনাল বা আর্থিক জাতীয় আয়, আর একটা হচ্ছে রিয়েল বা প্রকৃত জাতীয় আয়। এই আর্থিক জাতীয় আয় থেকে প্রকৃত জাতীয় আয় বা প্রকৃত জাতীয় আয় থেকে আর্থিক জাতীয় আয় বের করতে গেলে আমাদের দাম সূচক বা প্রাইস ইন্ডেক্সটা জানতে হয়। আর এই জিডিপি হ্রাসকটা কি? জিডিপি হ্রাসক হলো বছরের, যদি আমরা জাতীয় আয় হিসাব করি তাহলে দেখা যাবে জাতীয় আয় যে বৃদ্ধি ঘটছে, যদি বৃদ্ধি ঘটে তাহলে সেই বৃদ্ধির কতটা উৎপাদন বৃদ্ধির জন্য এবং কতটা দ্রব্যের দাম বৃদ্ধির জন্য সেটা পৃথক করে বোঝার জন্য আমরা জিডিপি হ্রাসকের কনসেপ্টটা ইউজ করি। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল তোমাদের গোটা চ্যাপ্টার ইউনিট 1 জাতীয় আয় এবং তৎসংক্রান্ত বিভিন্ন ধারণা সম্পর্কে একটা ওভারঅল আলোচনা করি। এবার আমরা এই চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ কতগুলো এমসিকিউ, যেগুলো খুব আসার সম্ভাবনা আছে বা যে ধরনের প্রশ্ন আসতে পারে, সেগুলো আমরা এক এক করে দেখবো। তোমরা জাতীয় আয় দ্বি গণনা বা বহু গণনার ত্রুটি এড়ানোর জন্য কোন পদ্ধতি ব্যবহার করা? আমরা জানি যে উৎপাদন শুমারি পদ্ধতিতে মূলত ডাবল কাউন্টিং বা মাল্টিপল কাউন্টিং প্রবলেম হয়, এবং সেক্ষেত্রে আমরা এই মূল্য সংযোজন পদ্ধতিটা ব্যবহার করি। দ্বিতীয় প্রশ্ন, যে এনডিপি দুভাবে প্রশ্নটা হতে পারে। একটা হচ্ছে যে জিডিপি থেকে কি বিয়োগ করলে এনডিপি পাওয়া যায়, অথবা এনডিপির সাথে কি যোগ করলে জিডিপি পাওয়া যায়। আর জিএনপি থেকে কি বিয়োগ করলে এনএনপি পাওয়া যায়, আর এনএনপির সাথে কি যোগ করলে জিএনপি পাওয়া যায়। এক্ষেত্রে উত্তর হবে অপচয়। নেক্সট, নিচের কোনটা সঠিক? প্রকৃত জিডিপি অলওয়েজ আর্থিক জিডিপিকে দাম স্তর দিয়ে ভাগ করলে পাওয়া যায়, ফলে অপশন বি হবে। জাতীয় আয় পরিমাপের ব্যয় পদ্ধতিতে
কোনটা অন্তর্ভুক্ত থাকে? আমরা জানি যে ব্যয় পদ্ধতি মানে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, অর্থাৎ নিট রপ্তানি। এই নিট রপ্তানি ডি অপশন হবে। আয়ের বিত্তস্রোতে অনুপ্রবেশের উৎস। আয়ের বিত্তস্রোতে অনুপ্রবেশ হতে পারে 1 সরকারি ব্যয়, 2 বিনিয়োগ, আর 3 রপ্তানি। তাহলে এখানে যে তোমাদের অপশনগুলো আছে তার মধ্যে উত্তর হচ্ছে রপ্তানি। ঠিক এখানে এইরকমই আর একটা প্রশ্ন, আয়ের বিত্তস্রোতে নিষ্কাশনের একটা উৎস। তখন 3টে উৎসের কথা মনে রাখবে, একটা হচ্ছে সঞ্চয়, একটা হচ্ছে কর, আর একটা হচ্ছে আমদানি। নেক্সট কোশ্চেন, উপাদানের ব্যয়ে নিট জাতীয় উৎপাদন অর্থাৎ এনএনপি এফসি, এটা হচ্ছে জাতীয় আয়ের সাথে সমান। এখানে আরেকটা প্রশ্ন হয়, স্থূল বা অভ্যন্তরীণ উৎপাদন কোনটাকে বলে? তখন বলতে হবে এনডিপি এফসি, অর্থাৎ সেক্ষেত্রে উত্তর হতো এই এনডিপি এফসি। পরের প্রশ্ন, জাতীয় আয় পরিমাপে ব্যয় পদ্ধতিতে কোনটা অন্তর্ভুক্ত হয় না? আমরা জানি যে সি মানে ভোগ ব্যয় অন্তর্ভুক্ত হয়, এটা অন্তর্ভুক্ত হয়, বিনিয়োগ ব্যয় অন্তর্ভুক্ত হয়, সরকারি ব্যয় অন্তর্ভুক্ত হয়, একমাত্র এ অপশনটা অর্থাৎ ব্যক্তিগত সঞ্চয় এইটা অন্তর্ভুক্ত হয় না। নেক্সট, জাতীয় আয় গণনার জন্য কোন পদ্ধতিটা ব্যবহার করা হয়? আমরা জানি জাতীয় আয় গণনার 3টে পদ্ধতি। তাহলে এখানে দেখো 3টে পদ্ধতি, উৎপাদন, আয় এবং ব্যয় 3টেই আছে। তাহলে এখানে উত্তরটা হবে, কোনটা সঠিক উত্তর হবে ডি, সবকটি। নেক্সট হচ্ছে কোনটা জাতীয় আয়ের মধ্যে ধরা হয় না? হস্তান্তর আয় যদি থাকে, যেমন হস্তান্তর আয় মানে বেকার ভাতা হতে পারে, শিক্ষকের পেনশন হতে পারে, মায়ের সন্তান পালন, এই সবগুলো তাহলে সবকটি মুক্ত অর্থ ব্যবস্থায় সরকারি আয় ব্যয় যদি থাকে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু জাতীয় আয় বা জাতীয় ব্যয় বললে আমরা বলবো সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, অর্থাৎ অপশন দেখো সি। নেক্সট, যে অর্থনীতিতে অর্থনৈতিক ব্যবস্থার সামগ্রিক দিক বলে পর্যালোচনা করা হয়, অর্থাৎ আমরা জানি অর্থনীতির দুটো শাখা, যদি সামগ্রিক দিক হয় তখন সেটা উত্তর হবে সমষ্টিগত, আর যদি ক্ষুদ্রতম এককগুলোর আচরণ অনুশীলন করা হয়, বিশ্লেষণ করা হয়, তখন উত্তর হতো ব্যষ্টিগত। নেক্সট, যে চলরাশিতে সর্বদা সময়ের আয়তন বা দৈর্ঘ্যের উল্লেখ থাকে, সময় বা দৈর্ঘ্যের ব্যাপারটা যখনই থাকবে তখন আমরা এটাকে বলবো ফ্লো বা প্রবাহ। নেক্সট, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো উৎপাদন বা সেবামূলক কাজে যুক্ত ছাড়াই যেটা পেয়ে যায় সেই আয়টাকে আমরা বলি হস্তান্তর পাওনা। এখানে অপশন হবে বি। নেক্সট, যে অর্থনীতিতে নিজের দেশের দ্রব্য সামগ্রী ও সেবার লেনদেনের সম্পর্ক গড়ে ওঠে নিজের দেশের মধ্যে, অর্থাৎ দেশটার সাথে অন্য দেশগুলোর কোনো আন্তর্জাতিক লেনদেন হচ্ছে না। শুকনো জাতীয় উৎপাদন থেকে অবচয় বাদ দিলে নিট জাতীয় উৎপাদন, এবার যদি বাজার দামে হয় তাহলে বাজার দামে নিট জাতীয় উৎপাদন। স্থূল থেকে যখনই অবচয় বা মূলধনের ক্ষয়ক্ষতি বাদ দেওয়া হবে তখনই পাবো নিট জাতীয় উৎপাদন, অর্থাৎ এখানে অপশন সি। একই রকম স্থূল জাতীয় আয় থেকে পরোক্ষ কর যদি বাদ দিই, আমরা পরোক্ষ কর বাদ দিলে অ্যাকচুয়ালি বাজার দাম থেকে উপাদানের ব্যয়, এখানে স্থূল জাতীয় আয় থেকে আমরা পরোক্ষ কর বাদ দিচ্ছি, কাজেই এটা হবে উপাদানের ব্যয় স্থূল জাতীয় আয়। কোনো ব্যক্তির ব্যক্তিগত আয় থেকে যখন আমরা প্রত্যক্ষ কর বাদ দিই তখন সেটাকে বলি আমরা ডিসপোজেবল ইনকাম, ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়, অর্থাৎ অপশন এ। আমরা যদি কখনো উৎপাদনের অন্তর্বর্তী দ্রব্যের মূল্য না ধরে শুধু শেষ দ্রব্য মূল্য ধরে হিসাব করি তখন এটাকে আমরা বলি শেষ দ্রব্য পদ্ধতি বা ফাইনাল প্রোডাক্ট মেথড। উৎপাদন শুমারি পদ্ধতির দুটো পদ্ধতি আছে, উৎপাদন শুমারি পদ্ধতির মধ্যে একটা হচ্ছে শেষ দ্রব্য পদ্ধতি
আর একটা মূল্যযোগ পদ্ধতি। 1936 সালে কেনস যে বইটা লিখেছিলেন তার নাম হচ্ছে দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট ইন মানি। সুতরাং বইটির লেখক বুঝতেই পারছি জন মেনার্ড কেনস। নেক্সট, মূলধন একটি মজুদ এবং বিনিয়োগ একটি প্রবাহ ধারণা। একদম ঠিক। মূলধন বলতে আমরা স্টক বা ভান্ডার বা মজুদ, আর বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট হচ্ছে ফ্লো বা প্রবাহ ধারণা হিসাবে ধরো। এই যে 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম, আলোচনা করলাম, ঠিক এরকমই কিছু নিউমেরিক্যালসও থাকবে একটা দুটো। যেমন ধরো জিডিপি এমপি দেয়া থাকলো বা জিডিপি এফসি দেয়া থাকলো, যে তোমাদের কনভার্সন গুলো আমি শুরুতে বললাম, সেই কনভার্সনের সূত্রগুলো মনে রাখলে তোমরা অবশ্যই একটা থেকে আর একটা কিভাবে বের করে সেটা পারবে। যদি প্রবলেম হয়, আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের এই নিউমেরিক্যালস প্রবলেমগুলো কিরকম করে করতে হয় তার একটা ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে এই যে আমরা পরপর 20টা প্রশ্ন এমসিকিউ দেখলাম, আশা করি এখান থেকে তোমাদের একটা ধারণা হয়েছে এবার তৃতীয় সেমিস্টারে কি রকম প্রশ্ন এই প্রথম চ্যাপ্টার থেকে আসবে। এই প্রশ্ন বা এই ধরনের প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে আশা করছি এখানে যে 8টা প্রশ্ন আসবে অর্থাৎ 8 নাম্বার তোমরা নিশ্চিত গ্র্যাব করতে পারবে বা তোমাদের পকেটে চলে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি মনে হয় যে এই ভিডিওটা কাজের হচ্ছে তাহলে দ্বিতীয় কমেন্ট করলে আমি দ্বিতীয় অধ্যায়টা নিয়ে ঠিক এইরকমভাবেই আলোচনা